আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নুরস ক্লাস। আজকের ক্লাসে আমরা এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা থেকে দ্য মার্চেন্ট অফ ভেনিস ড্রামাটি শিখব। তো এই নামটা আগে প্রথমে আমরা দেখি, দ্য মার্চেন্ট অফ ভেনিস। ভেনিস হচ্ছে ইতালির একটি শহর। ইতালির একটি শহরের নাম হচ্ছে ভেনিস। আর দ্য মার্চেন্ট, মার্চেন্ট হচ্ছে একজন সওদাগর অথবা ব্যবসায়ী। তাহলে এটা দ্বারা কি বুঝালো? একজন ভেনিসের সওদাগর অথবা ব্যবসায়ী। তাহলে এই ড্রামাটা একজন সওদাগর অথবা ব্যবসায়ীকে নিয়েই আসলে রচিত, যিনি ভেনিসে বসবাস করতেন। ওকে, এখন আমরা দেখব রাইটার। তাহলে এই মার্চেন্ট অফ ভেনিসের রাইটার কে? উইলিয়াম শেক্সপিয়ার। কে রাইটার? উইলিয়াম শেক্সপিয়ার। কত সালে জন্ম? 1564, মৃত্যু 1616। এবারে লিখা হয়েছে এই মার্চেন্ট অফ ভেনিস কখন লিখা হয়েছে? 1596 থেকে 1598 এই সালের মধ্যে এটা লিখা হয়েছে। এর জেনারটা কেমন, কি টাইপের এই ড্রামাটা কি টাইপের? এটা হচ্ছে একটা কমেডি ড্রামা। কি টাইপের ড্রামা? কমেডি ড্রামা। আর সেটিং কোথায়? ড্রামাটি কোথায় কোথায় সেটিং রয়েছে, কোথাকার দৃশ্য এখানে দৃশ্যায়িত করা হয়েছে এই ড্রামায়? একটা হচ্ছে ভেনিস শহরের, এই যে ভেনিসের যেহেতু ব্যবসায়ী, আর একটা শহরও রয়েছে, সেটা হচ্ছে বেলমন্ট। এই দুইটা শহরের ঘটনাবলী আসলে এই ড্রামাতে দেখানো হয়েছে। এখানে এক সংখ্যা রয়েছে 5টি। এক সংখ্যা কয়টি রয়েছে? 5টি রয়েছে। তাহলে আমরা আবার প্রথম থেকে বলি, দ্য মার্চেন্ট অফ ভেনিস বলতে বোঝাচ্ছে একজন ভেনিস শহরের সওদাগর অথবা ব্যবসায়ী। এটাকে রাইটার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। কত সালে জন্ম? 1564 এবং মৃত্যু 1616। আর এই মার্চেন্ট অফ ভেনিস লেখা হয়েছে কত সালে? 1596 থেকে 1598। আর এটা কি ধরনের ড্রামা? মার্চেন্ট অফ ভেনিস এটা হচ্ছে কমেডি। সেটিংটা কোথায়? সেটিং হচ্ছে ভেনিস শহরে এবং বেলমন্ট শহরে। এক সংখ্যা রয়েছে কয়টি? এক সংখ্যা রয়েছে 5টি। এবার আমরা দেখব মূল বা মেজর ক্যারেক্টার কারা কারা রয়েছে। তাহলে এই মার্চেন্ট অফ ভেনিসে যে মুখ্য চরিত্রগুলো রয়েছে, তা প্রথমে হচ্ছে অ্যান্টোনিও। অ্যান্টোনিও হচ্ছে এ মার্চেন্ট অ্যান্ড কাইন্ড হার্টেড পারসন। তাহলে ইনি কে ছিলেন? ইনি একজন ব্যবসায়ী ছিলেন ভেনিসের, এবং তিনি অত্যন্ত কাইন্ড হার্টেড পারসন ছিলেন। অপরদিকে আরেকজন মুখ্য চরিত্র রয়েছে, সেটা হচ্ছে বাসানিও। বাসানিও কে ছিলেন? এ নোবেলম্যান। কে ছিলেন? একজন নোবেলম্যান ছিলেন, হু ইজ ক্লোজ ফ্রেন্ড অফ অ্যান্টোনিও। তাহলে ইনিও একজন মহৎ মানুষ ছিলেন, মহান মানুষ ছিলেন। আর কার বন্ধু ছিলেন? অ্যান্টোনিওর বন্ধু ছিলেন। তাহলে এরা দুজন কি? ফ্রেন্ড। অ্যান্টোনিও এন্ড বাসানিও ফ্রেন্ড। অ্যান্টোনিও একজন মার্চেন্ট আর কাইন্ড হার্টেড পারসন, যিনি কি করত? যিনি আসলে মানুষকে টাকা ধার দিত বিনা ইন্টারেস্টে, উইথাউট এনি ইন্টারেস্ট। উনি মানুষের উপকার করে থাকতো, টাকা ধার দিয়ে থাকতো। উনি একজন ব্যবসায়ী ছিলেন, অত্যন্ত রিচ ম্যান ছিলেন। অপরদিকে তার বন্ধু বাসানিও মোটামুটি অনেক রিচ পার্সনই ছিলেন, তবে উনি একটু কৃপণ মানসিকতার ছিলেন আর কি, যদিও একজন মহৎ মানুষ এবং খুব ভালো বন্ধু কার? অ্যান্টোনিও। তাহলে বাসানিও আর অ্যান্টোনিও দুজন কি? ফ্রেন্ড। এবার আসি পোর্শিয়া। পোর্শিয়া হচ্ছে এ বিউটিফুল লেডি অ্যান্ড ক্লেভার লেডি আউটসাইড অফ ভেনিস। তাহলে এই লেডি কোথাকার ছিল? এটা আউটসাইড অফ ভেনিসের। তাহলে এর বাসা কোথায় ছিল? এর বাসা ছিল বেলমন্টে। কোথায় ছিল? বেলমন্টে। এখন এই পোর্শিয়া হচ্ছে বাসানোর ওয়াইফ। এটা হচ্ছে ওয়াইফ। কার ওয়াইফ? বাসানিওর ওয়াইফ। তাহলে অ্যান্টোনিওর ফ্রেন্ড হচ্ছে কে? বাসানিও। এরা দুজন বন্ধু। আর বাসানিওর ওয়াইফ হচ্ছে পোর্শিয়া। আর পোর্শিয়া ছিল এই বিউটিফুল অ্যান্ড ক্লেভার লেডি। অপরদিকে শাইলক হচ্ছে এ জিউস মানি লেন্ডার ইন ভেনিস। তো ইনি একজন কি ছিলেন? ইহুদি একজন ব্যক্তি ছিলেন, যিনি মানুষদেরকে টাকা ধার দিয়ে থাকতেন কড়া সুদে, মানে একদম অতিরিক্ত লাভের উপরে তিনি কি করতেন? টাকা ধার দিয়ে থাকতেন। ইনি অত্যন্ত একজন কুৎসিত মনের মানুষ, আর যিনি আসলে মানুষের সঙ্গে সবসময় খারাপ আচরণ এবং মানুষকে বিপদে ফেলার জন্য একজন বেস্ট পার্সন আর কি, খারাপ মানুষ। তো নেরিসা হচ্ছে সার্ভেন্ট অফ পোর্শিয়া।
নেরিসাকে সার্ভেন্ট অফ পোর্শিয়া। এই যে পোর্শিয়াকে আমরা দেখেছি একজন বিউটিফুল লেডি, তার সার্ভেন্ট বলতে পারেন, নার্স বলতে পারেন, অ্যাসিস্ট্যান্টও বলতে পারেন। এই হচ্ছে মূলত মেইন ক্যারেক্টার্স গুলো। এবার আমরা মূল ঘটনাটা দেখি। দ্য মার্চেন্ট অফ ভেনিসে আমরা প্রথমেই জানলাম যে অ্যান্টোনিও হচ্ছে একজন মার্চেন্ট, বাসানিও হচ্ছে তার বন্ধু, আর পোর্শিয়া হচ্ছে বাসানিওর ওয়াইফ, আর শাইলক হচ্ছে অ্যান্টোনিওর এগেনস্ট পার্টি। কে এগেনস্ট পার্টি? তো তিনি কি করতেন? চড়া সুদে মানুষকে টাকা ধার দিয়ে থাকতেন। আর নেরিসা হচ্ছে শাইলকের কন্যা, নেরিসাকে শাইলকের কন্যা। এখন আমরা এই ঘটনায় দেখব তিনটা জুটি রয়েছে। কে কার ওয়াইফ একবার ভালোভাবে দেখে নিব, এখান থেকে কিন্তু কোশ্চিন হয়ে থাকে। তাহলে বাসানিওর ওয়াইফ হচ্ছে পোর্শিয়া, লরেঞ্জোর হচ্ছে জেসিকা, আর গ্রাটিয়ানোর হচ্ছে নেরিসা। আর নেরিসা তো আমরা জানছি কার কন্যা, এটা হচ্ছে শাইলকের কন্যা অথবা শাইলকের মেয়ে। আর এখন আমরা মূল ঘটনাটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে অ্যান্টোনিও একজন মার্চেন্ট ছিলেন। তিনি একদিন বিষণ্ণ মনে, তিনি একজন একটু মেলানকলিক পার্সনই ছিলেন, তার মন সবসময় বিষণ্ণ থাকতো বা তিনি একটু ভাবুক টাইপের ছিলেন। তো তিনি একদিন আনমনে বসেছিলেন বা কিছু নিয়ে চিন্তা করছিলেন। এমন সময় এখানে উপস্থিত হয় বাসানিও উপস্থিত হয়ে অ্যান্টোনিওকে বলে যে আসলে আমি তো বিয়ে করতে চাচ্ছি, তো আমি একজন বেলমন্টের নারীকে বিয়ে করতে চাই। যে এখানে উল্লেখ করা হয়েছিল বেলমন্ট। যেহেতু সেটিংটা মার্চেন্ট অফ ভেনিসের, একটা হচ্ছে ভেনিসে, আরেকটা সেটিং রয়েছে বেলমন্টে। আচ্ছা, তো বেলমন্ট একটা নগরী, সিটি। তো সেই বেলমন্টের একজন সুন্দরী নারীকে আমি বিয়ে করতে চাই, তবে এখন আমার কাছে কোনো টাকা নেই, আমার একটু টাকা ধার প্রয়োজন, তোমার সাহায্যের প্রয়োজন। তো যেহেতু অ্যান্টোনিও অনেক বড় মনের মানুষ, মহৎ মনের মানুষ, সে টাকা ধার দিয়েই থাকে উইথাউট এনি ইন্টারেস্ট। আবার বাসানিও তার ফ্রেন্ড, তাকে তো সে সাহায্য করবেই। তো সে কারণে অ্যান্টোনিও তাকে সাহায্য করতে চায়, কিন্তু অ্যান্টোনিওর কাছে নগদ কোনো অর্থ ছিল না। তার আসলে সবগুলো শিপ, তার কি ছিল? শিপ ছিল, জাহাজ ছিল, যেগুলো আসলে সমুদ্রে চলে গিয়েছিল। সেগুলো যখন ফিরে আসবে তখন তার কাছে অনেক টাকা হবে, তখন সে বাসানিওকে দিতে পারবে। কিন্তু এই মুহূর্তে তার কাছে কোনো নগদ অর্থ নেই। কিন্তু সে বন্ধুকে হতাশ করতে চায় না, যেহেতু বন্ধু বিয়ে করতে যাবে, তো বিয়ে করতে গেলে আরেকটা নগরীতে যেতে হবে, অনেক ব্যয়বহুল ব্যাপার। সুতরাং সে বন্ধুকে কখনোই হতাশ করতে চায় না। তাই সে অ্যান্টোনিও প্রস্তাব করলো বাসানিওকে যে চলো তাহলে আমরা টাকা ধার নিতে পারি একজনের থেকে। এ রাজ্যে তো আরো একজন ব্যক্তি আছে যে টাকা ধার দিয়ে থাকে, চলো আমরা তার কাছে যাই। তখন তারা কার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল? শাইলকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে শাইলক কিন্তু অ্যান্টোনিওকে প্রচুর পরিমাণে হিংসা করত। কেন হিংসা করতো? অ্যান্টোনিও কম সুদ নেয় বা সুদ নেয়ই না কখনো। অ্যান্টোনিও অনেক বড় মনের মানুষ। আবার অ্যান্টোনিও কি ছিল? খ্রিস্টিয়ান ছিল। অপরদিকে এই শাইলক কি ছিল? একজন ইহুদি ছিল, জেউইশ ছিল। অ্যান্টোনিও ছিল খ্রিস্টান আর এ ছিল জেউইশ। অ্যান্টোনিও হচ্ছে খ্রিস্টান আর এ হচ্ছে ইহুদি। খ্রিস্টিয়ান আর ইহুদি এই ধর্ম নিয়েও কিন্তু তাদের মধ্যে অনেক পার্থক্য ছিল। শাইলক কখনোই খ্রিস্টিয়ানদের পছন্দ করতো না। আচ্ছা, তখন বিপদে পড়ে যখন অ্যান্টোনিও এবং বাসানিও শাইলকের কাছে আসে, তখন তো শাইলক অনেক বেশি খুশি হয়ে যায় যে যাক, আজকে এত বড় মাপের মানুষ যাকে আমি এত হিংসা করি, তাকে আজকে আমার দরজায় এসে দাঁড়াতে হয়েছে। এটা সে অত্যন্ত খুশি। এবং সে কি করতে চায়? শাইলক তো খারাপ মানুষ, কুরুচিপূর্ণ একজন মানুষ, তার কুৎসিত চিন্তা ভাবনা মাথার মধ্যে সবসময় চলে। তো সে ভাবছে যে তাহলে এখন আমি একটা সুযোগের সদ্ব্যবহার করি, একটা ফায়দা তুলি। তখন অ্যান্টোনিও আর বাসানিও বলল যে আমি বাসানিওকে টাকা ধার নিয়ে দিতে চাই, আমি তোমার কাছ থেকে বাসানিওকে টাকা ধার নিয়ে দিব, কিন্তু এর দায়িত্বে থাকবো আমি। তাহলে দায়িত্বে কে থাকতে চাইলো? অ্যান্টোনিও দায়িত্ব নিল যে শাইলক তুমি আসলে বাসানিওকে টাকাটা ধার দাও, 3000 ডুকেটস। কত? তাহলে ডুকেটস কত? 3000। আমরা এটা মনে রাখবো, এটা হচ্ছে 3000 ডুকেটস। 3000 ডুকেটস তাহলে কার কাছ থেকে? শাইলকের কাছ থেকে ধার নিতে চাইলো। হ্যাঁ, শাইলক রাজি যে হ্যাঁ অবশ্যই আমি ধার দিব, তবে আমার একটি শর্ত রয়েছে। কি শর্ত?
শর্তটা হচ্ছে যদি অ্যান্টোনিও, যেহেতু অ্যান্টোনিও দায়িত্ব নিচ্ছে, সেহেতু যদি অ্যান্টোনিও আমাকে যথাসময়ে টাকা ফেরত দিতে না পারে, তাহলে কি করা হবে, তাহলে আমি অ্যান্টোনিওর হার্টের পাশ থেকে কি করব, 1 পাউন্ড মাংস কেটে নিব। তো এটা হচ্ছে তার শর্ত। এই শর্তে যদি, এখন তো দেখছে যে বিপদে পড়ছে, এখন তো এনাদের টাকা লাগবেই, তাহলে আমি এই ফায়দাটা উঠাই। যদি না দিতে পারে তাহলে আমি কি হয়ে যাব, লাভবান হব। আমার কুৎসিত চিন্তা ভাবনা, আসলে খারাপ চিন্তা আমার হচ্ছে চরিতার্থ করা সহজ হয়ে যাবে। এজন্য সে একটা একদম দুষ্ট বুদ্ধি ফোন দিয়ে এরকম একটা শর্ত জুড়ে দিল যে আমি টাকা দিব বা ডুকেটস দিব 3000, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যদি ঠিক টাইম মতো, এই নির্দিষ্ট টাইমের মধ্যে, চুক্তিপত্রে উল্লেখ করা ছিল এই নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আমাকে টাকা ফেরত দিতে না পারেন, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অ্যান্টোনিওর হার্টের পাশ থেকে হচ্ছে 1 পাউন্ড মাংস দিতে হবে। সমস্যা নাই, অ্যান্টোনিও বলছে যে অসুবিধা তো নাই, যখন আমার জাহাজ ফিরবে আমি অবশ্যই নির্দিষ্ট টাইমেই টাকা দিতে পারবো। যতই হচ্ছে খারাপ চিন্তা চরিতার্থ করার চেষ্টা করুক না কেন, আসলে শাইলকের চিন্তা ভাবনা কখনোই বাস্তবে পরিণত হবে না, আমি ঠিক সময়ে টাকা ফেরত দিতে পারবো। এরকম চিন্তা ভাবনা থেকেই বাসানিও আর হচ্ছে অ্যান্টোনিও চুক্তিপত্রে সাইন করে ফেলে। চুক্তিপত্রে সাইন করে তারা টাকাটা ধার নিয়ে চলে যায়। বাসানিও টাকাটা ধার নিয়েছিল কি উদ্দেশ্যে, অ্যান্টোনিওর কাছ থেকে? সেই উদ্দেশ্যটা ছিল বেলমন্টের এক নারীকে বিবাহ করার জন্য। সেই বেলমন্টের নারী ছিল কে? পোর্শিয়া। কে ছিল? পোর্শিয়া। এই যে এই নারীকেই সে বিয়ে করার জন্য গিয়েছিল, পরে তার ওয়াইফ হয়ে গেছে। সে কে? পোর্শিয়া। পোর্শিয়ার বাসা কোথায়? বেলমন্টে। ওকে, তো এখন পোর্শিয়াকে যে সে বিয়ে করবে, তো সে যখন পৌঁছালো, তখন সে জানলো যে আসলে পোর্শিয়ার বাবা মৃত্যুবরণ করেছেন। তিনি মৃত্যুবরণের আগে, পোর্শিয়া অনেক রিচ ফ্যামিলির মেয়ে ছিল, অনেক সম্পদের অধিকারী ছিল। তো তার বাবা চেয়েছিল যে আমার মেয়ে যেন একজন যোগ্য স্বামী পায়, আমি যেন একটি যোগ্য মেয়ে জামাই পাই। এজন্য তিনি বলে গিয়েছিলেন যে আসলে 3টা হচ্ছে বক্স রাখা থাকবে, একটা হচ্ছে কি কালার? গোল্ড কালার, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে লেনদেন। তো এখন এই 3টা বক্সের মধ্যে একটা বক্সের মধ্যে কি থাকবে? পোর্শিয়ার ছবি থাকবে। কি থাকবে? পোর্শিয়ার ছবি থাকবে। তাহলে বক্স থাকবে কয়টা? 3টা। একটা হচ্ছে গোল্ড, সিলভার, একটা হচ্ছে লেনদেন। গোল্ড হচ্ছে স্বর্ণের, সিলভার হচ্ছে রূপার বা রৌপের, আর লেনদেন হচ্ছে সীসার, মানে সব থেকে কম দামি এটাই। তো এই 3টার মধ্যে যে কোনো একটার মধ্যে কি থাকবে? পোর্শিয়ার ছবি থাকবে। তো যে আসলটা চুজ করতে পারবে অথবা সিলেক্ট করতে পারবে, সেই হচ্ছে পোর্শিয়ার ছবিটা পেয়ে যাবে। আর পোর্শিয়ার ছবি মানে তার সঙ্গেই তার বিয়ে দেওয়া হবে, পোর্শিয়ার বিয়ে দেওয়া হবে। তো এখন এখানে তো আমাদের বাসানিও অলরেডি পৌঁছে গেছে, গিয়ে এরকম পরিস্থিতির সে সম্মুখীন হয়েছে। তো প্রথমে আসলে এরকম সিরিয়ালি তো আসলে একজনের পর একজন ধারাবাহিক ভাবে চয়েস করতে দেওয়া হয়েছে। তো পোর্শিয়াকে বিয়ে করার জন্য অনেক জায়গা থেকে অনেক প্রিন্সরা এসেছে। তো প্রথমে কে গেল? প্রিন্স অফ মরক্কো। কোথাকার প্রিন্স? এটা হচ্ছে মরিশ প্রিন্স। হ্যাঁ, তো তিনি গেল। তিনি গিয়ে উনি চিন্তা করলো যে আচ্ছা, একটা তো গোল্ডের, গোল্ড, একটা সিলভার, একটা লেনদেন, তো সীসা, রূপা, এরকম কম দামি জিনিসের মধ্যে এত বিউটিফুল ক্লেভার একজন লেডি, এত সম্পদের অধিকারী, তার ছবি কি এরকম কম দামি জিনিসের মধ্যে আছে নাকি? তো তিনি ভাবলো যে না, আমি তাহলে চয়েস করি গোল্ড। আর গোল্ডের এটার হচ্ছে বক্সের বাহিরে লেখা ছিল কি? লেখা ছিল হু চুজেস মি হোয়াট মেনি ম্যান ডিজায়ার। তাহলে যে আমাকে চয়েস করবে, বহু মানুষ যেটা চায় সেটাই সে পাবে, এরকম একটা কথা। সেই কথাটাও তাকে ইন্সপায়ার করেছিল, গোল্ডও তাকে অনেক বেশি আকৃষ্ট করেছিল। দ্যাটস ওয়াই সে চয়েস করেছিল এই গোল্ডের বক্সটা। এখন গোল্ডের বক্সটা খোলার পরে সে দেখলো সেখানে কোনোভাবেই পোর্শিয়ার ছবি নেই। পোর্শিয়ার ছবি নেই, উল্টো সেখানে কি লেখা আছে? অল গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলেই সোনা হয় না। ব্যাস, সে তো হেরে গেল। এরপর কি আসলো? প্রিন্স অফ অ্যারাগন। তিনি কোথাকার? স্প্যানিশের একজন নোবেলম্যান ছিলেন, ইনি অ্যারাগনের প্রিন্স ছিলেন। তো উনি এখন চয়েস করলো কোনটা? উনি চয়েস করেছিল সিলভারটা। আর সিলভারটা যখন সে চয়েস করলো, তখন সেটার ভিতরে একজন জোকারের ছবি দেওয়া ছিল, এখানে কোনো পোর্শিয়ার ছবি ছিল না। তাহলে প্রিন্স অফ অ্যারাগনও কি হলো? ব্যর্থ হলো। এরপর কি আসলো? এরপর আসলো আমাদের বাসানিও, যে হচ্ছে অ্যান্টোনিওর ফ্রেন্ড। সেই বাসানিও আসলো। বাসানিও এসে চয়েস করলো কি? লেনদেনেরটা। আর এটাতে কি লেখা ছিল? যে হু চুজেস মি মাস্ট গিভ অ্যান্ড হ্যাজার্ড অল হি হ্যাড।
মানে হচ্ছে যে আমাকে গ্রহণ করবে তাকে সকল ধরনের ঝুঁকি বহন করতে হবে। তো এরকম ঝুঁকিপূর্ণ কথা লেখা থাকার পরেও তার কাছে মনে হলো আচ্ছা দেখি, আমি ঝুঁকি নিয়েই দেখি যে আসলে কি হয়। তো সে সাদামাটা মানুষ, সাদামাটা ভাবে এটা চয়েস করলো। আর এই লেনদেনের সিসার বক্সটা খুলে সে দেখতে পেল পোর্শিয়ার ছবি, সুন্দর একটা ছবি। তো সেই ছবিটা বের করে সেটা সে কিস করলো এবং তাদের বিবাহ সম্পন্ন হলো সুন্দরভাবেই। এভাবে বাসনীয় দিনকাল কিন্তু বেলমন্টে সুন্দরভাবেই পরিচালিত হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিছুদিন চলছিল ভালোই, বেশ চলছিলই। তারপর হঠাৎই সে একদিন বাসানিও শুনতে পায় যে তার বন্ধু অ্যান্টোনিও বিপদে পড়েছে। কি বিপদে পড়েছে? সে বিপদে পড়েছে, এখানে একটা কথা মিসিং হয়ে গেল, সেটা হচ্ছে যখন পোর্শিয়ার সঙ্গে বাসানিওর বিয়ে হলো, এই যে বক্স চুজ করার মাধ্যমে, সিলেক্ট করার মাধ্যমে যখন পোর্শিয়ার সঙ্গে বাসানোর বিয়ে হলো, তো বিয়েতে উপহার হিসেবে পোর্শিয়া একটি হচ্ছে আংটি গিফট করেছিল, একটা রিং দিয়েছিল বাসানিওকে, আর বলেছিল এই রিংটা তুমি কখনোই হারিয়েও ফেলবা না, কোথাও রেখেও আসবে না, এটা সবসময় পরিধান করে থাকবা যতদিন তুমি বাঁচবা, এটাকে কখনোই হাতছাড়া করবা না বলে সে সুন্দর করে একটা রিং পরিয়ে দিয়েছিল। তো যাই হোক, এভাবে তো তাদের দিন গেল। কিন্তু বাসানিও হঠাৎ শুনলো কি অ্যান্টোনিও কি হয়েছে, অ্যান্টোনিও বিপদে পড়েছে। কি বিপদে পড়েছে? তার জাহাজগুলো সমুদ্রে কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গিয়েছে, ডুবে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে। আর যার কারণে সে এই যে শাইলক, এই বদমাইশ, এই বদমাইশকে কি করতে পারেনি, টাকাটা আর যথা টাইমে দিতে পারেনি। তো এখন তো কথা ছিল যে কি হবে, এক পাউন্ড হচ্ছে ফ্লেশ কেটে নেওয়া হবে, মাংস কেটে নেওয়া হবে শরীর থেকে, এটা তো চুক্তি ছিল, আর নির্দিষ্ট টাইমে তো টাকা দিতেও পারেনি। এসব খবর যখন শুনলো তখন কি করলো, বাসানিও চলে আসলো অ্যান্টোনিওর কাছে। অ্যান্টোনিওর কাছে চলে আসলো, আর এ তো কোর্টে একদম ইয়া করা শেষ যে হ্যাঁ আমাকে দিতেই হবে, আমার টাকা, আমার হচ্ছে মাংস আমাকে দিতেই হবে। তো কোর্ট উঠে গেছে। এখন জাস্টিস ডিউক অফ ভেনিস, যিনি ছিলেন কে, ডিউক অফ ভেনিস, তিনি ছিলেন জাস্টিস, জজ। কে ছিল? জজ। জজ এখন ভালো করে জানে যে আসলে শাইলক একজন খারাপ ব্যক্তি, তার খারাপ চিন্তা, সে আসলে মাংস কেটে নিতে চায়। এটা কেমন ধরনের একটা মানে হিংসাত্মক, আক্রমণাত্মক মানসিকতা। তো জাস্টিস যখন বলল যে আসলে শাইলক তুমি মাফ করে দাও, তুমি এভাবে হচ্ছে দাবি করো না যে তুমি মাংস নিবা, এটা আসলে অমানবিক দেখায়, তো তুমি হচ্ছে অ্যান্টোনিওকে মাফ করে দাও। কিন্তু অ্যান্টোনিও কোনোভাবেই অ্যান্টোনিও শেষে রাজি হয়েছে যে আমি তো 3000 ডুকেটস নিয়েছি, আমি ফেরত দিব 6000 ডুকেটস, কোনো অসুবিধা নেই, মাংসটা না নেওয়া হোক, এটা কেমন দেখায়। তো হচ্ছে শাইলক তো খারাপ মানুষ, উনি কোনোভাবেই মানতে রাজি না, না আমি কোনোভাবেই কোনো টাকাই আমি নিব না, আমার কোনো টাকার প্রয়োজন নেই, আমি যা চুক্তি করেছি আমার সে চুক্তি বহাল থাকুক, আমি হচ্ছে 1 পাউন্ড মাংসই কেটে নিব। তো এরকম পরিস্থিতি। পোর্শিয়া আমরা আগেই বলেছিলাম বিউটিফুল, আর হচ্ছে ক্লেভার, বিউটি উইথ ব্রেন, ওকে। তো পোর্শিয়া এখন চিন্তা করছে যে আমার স্বামীর জন্যই তো অ্যান্টোনিও, তার বন্ধু, বিপদে পড়েছে, তো আমি যাই তাকে একটু হেল্প করার চেষ্টা করি। তখন সে কি করলো, সেও চলে আসলো কোর্টে একজন অ্যাডভোকেট হিসেবে। সে ছদ্মবেশ ধরে আসলো, ডিসগাইজ রূপে আসলো। সে কি রূপ ধরলো, সেটা হচ্ছে বেলথেজার। সে কি রূপ ধরলো, বেলথেজার রূপে সে আসলো কোর্টে। এসে এখন সে প্রস্তাব করলো যে হচ্ছে শাইলক আপনি হচ্ছে একটু মেনে নেন, আপনাকে দরকার হলে আমরা হচ্ছে 9000 ডুকেটস দিচ্ছি, মানে 3 গুণ বৃদ্ধি করে দিচ্ছি, তারপরেও আপনি মেনে নেন যে মাংসটা কেটে নেওয়া হবে না। কিন্তু শাইলক তো খারাপ মানুষ, উনি কোনোভাবেই মানতে রাজি না। এদিকে শাইলকের আসলে অ্যান্টোনিওর উপর এতটা রাগ হওয়ার পিছনে অন্যতম একটা কারণ ছিল ধর্ম। সে হচ্ছে কি ছিল, খ্রিস্টিয়ান ছিল অ্যান্টোনিও। তো আর হচ্ছে খ্রিস্টিয়ানদের উপর শাইলকের আরো বেশি ঘৃণা ছিল, কারণ তার কন্যা নেরিসা। এই যে নেরিসা একজন খ্রিস্টিয়ান ছেলে, এই খ্রিস্টিয়ান ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। আর সে পালিয়ে যাওয়ার সময়ে অনেক ধন সম্পত্তি, একটা হচ্ছে অত্যন্ত দামি একটা আংটি, সেটাও সে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল খ্রিস্টিয়ান ছেলের সাথে, গিয়ে অলরেডি বিয়েও করে ফেলেছে। তাই সে এর উপর, অ্যান্টোনিওর উপর তার এত বেশি ক্ষোভ, এত বেশি রাগ। তো পোর্শিয়া একজন অ্যাডভোকেট সেজে ছদ্মবেশ ধারণ করে এসেও অনেকভাবে প্রস্তাব করলেন যে 9000 ডুকেটস দিব, তারপরেও শাইলক কোনোভাবেই মেনে নিচ্ছিল না। যখন মেনে নিচ্ছিল না,
তখন বাধ্য হয়ে পর্ষিয়া বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, হচ্ছে আমি রাজি আছি, আপনি ইয়া করেন, মাংস কেটে নেন, কোনো অসুবিধা নেই, মাংসই কেটে নেন। তো মাংস কেটে নেওয়ার জন্য ডাকা হলো যে আসলে ছুরি আনা হোক, ছুরি আনলো। এমন মুহূর্তে অ্যান্টোনিও, সবাই একদম চুপচাপ, কিছুই করার নেই, নাথিং টু ডু, এখন মাংসই কেটে নিবে, যেহেতু এটা চুক্তি করা আছে। আর জাস্টিস তো কোনো কারণেই হচ্ছে আইনের বহির্ভূত হতে পারবে না, যদিও এই কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু আইন যা বলবে তাই তো করতে হবে, আইনের ঊর্ধ্বে কেউই না। তো দ্যাটস ওয়াই এখন মাংস কেটে নিতে যাচ্ছে। এমন সময় পর্ষিয়া কি বললো, পর্ষিয়া বলতেছে যে একদম দাঁড়ান, ওয়েট, নো, একটু দাঁড়ান, আমি একটু কথা বলবো। তখন শাইলক ঘুরে তাকালো যে হ্যাঁ বলেন, কি বলতে চান। তখন পর্ষিয়া বলল যে আপনি যে মাংস কেটে নিবেন, কোনো অসুবিধা নাই, সবই ঠিক আছে, মাংস আপনি কাটেন, তবে শর্ত হচ্ছে ওই শর্তের মধ্যে কোথাও উল্লেখ ছিল না যে মাংস কাটার সময় রক্তপাত হবে। তো আপনি কোনো রক্তপাত ঘটাতে পারবেন না, এভাবে মাংস কাটবেন। আর দ্বিতীয়ত হচ্ছে মাংস যেন 1 পাউন্ডের কমও না হয়, বেশিও না হয়, তাহলে কিন্তু হবে না। এখন আপনি ভেবে দেখেন কি করবেন। তো একটা মাংস যদি কারো কাটা হয়, তাহলে তো রক্তপাত ছাড়া তো মাংস কাটা সম্ভব নয়। আর এভাবে একবারে এমন করেও কাটা সম্ভব নয় যেটা একদম এক্সাক্ট 1 পাউন্ডই হবে। তখন তো শাইলক পড়ে গেল কিসে, বিপদে। তখন সে এখন তার চিন্তা ভাবনা ঘুরায় ফেলে বলতেছে যে ঠিক আছে, তাহলে আমি মাংস কাটতে চাই না, আমাকে যে 9000 ডুকেটস দিতে চেয়েছিলেন এখন সেটাই দেওয়া হোক। এখন তো টাকা দেওয়ার জন্য কেউ প্রস্তুত না, কারণ তাকে যখন বলেছিল যে টাকা দেওয়া হবে তখন কিন্তু সে টাকা নিতে রাজি হয়নি, বলছিল আমার টাকাই লাগবে না। এখন সে টাকা চাইলে তো আর দেওয়া হবে না, সে মাংসই নেই, রক্তপাত করা যাবে না, 1 পাউন্ডের কম বেশিও হওয়া যাবে না। বাট তখন কি হলো, শাইলক হেরে গেল, সে না টাকা পাচ্ছে না সে মাংস পাচ্ছে। আর শাইলক তো সর্বোচ্চ চেষ্টা করেছিল অ্যান্টোনিওকে মেরে ফেলার জন্য। মাংস কেটে নেওয়া, হার্টের পাশ থেকে মাংস কেটে নেওয়া মানে কি মানুষ কি বাঁচবে? মোটেই না। তাহলে এটা আক্রমণাত্মক, অ্যান্টোনিওকে খুন করার উপক্রমে সে চলে গিয়েছিল। তার ইচ্ছা ছিল যে অ্যান্টোনিও যেন মারা যায়। তো ভেনিসের নিয়ম অনুসারে যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে মারার জন্য কোনো হচ্ছে কনস্পাইরি করা হয়, সেটা যদি ধরা পড়ে, তাহলে কি হবে, সেই ব্যক্তির সম্পূর্ণ সম্পদ কি হবে, বাজেয়াপ্ত হবে। তো শাইলকের জাস্টিস এখন ঘোষণা দিল শাইলকের সম্পত্তি বাজেয়াপ্ত। আর হচ্ছে এই 50% সম্পত্তি পাবে কে, শাইলকের যে সম্পত্তি তার অর্ধেক পাবে, 50% পাবে অ্যান্টোনিও। আর 50% চলে যাবে কোথায়, 50% চলে যাবে রাষ্ট্রীয় কোষাগারে। আর শাইলকের বড় ধরনের শাস্তি হবে, শাইলকের কি হবে, বড় ধরনের শাস্তি হবে, মানে মৃত্যুদণ্ড হবে। তো জাস্টিস তো একজন ভালো ব্যক্তি, জাস্টিস তো আইনের ঊর্ধ্বে না, তো জাস্টিস সবকিছু বুঝে শুনে শাইলককে মার্সি করে দেয়, মাফ করে দেয়, করে দিয়ে তাকে কি করা হয়, তাকে আসলে প্রাণে বেঁচে দেওয়া হয়, প্রাণে বাঁচানো হয়। এবং শাইলকের সম্পত্তির 50% অ্যান্টোনিওর কাছে দেওয়া হয় মহৎ কাজের জন্য, আর 50% রাষ্ট্রীয় কোষাগারে দেওয়া হয়। তখন অ্যান্টোনিও অনুরোধ করে যে আপনি হচ্ছে কিছু অংশ তার মেয়ে এবং মেয়ে জামাইকে দিয়ে দেন, কারণ যেহেতু তারা আসলে পালিয়ে বিয়ে করেছে বা খ্রিস্টিয়ান ধর্মের ছেলেকে বিয়ে করছে বলে বাবা তো মেনেই নেয়নি, তাকে কি দিবে। তাই অ্যান্টোনিও অনুরোধ করে জাস্টিসকে যেন কিছু সম্পত্তি হচ্ছে তার কন্যাকে দেওয়া হয়। তো এত সুন্দরভাবে যখন পর্ষিয়া ডিসগাইজ রূপে এসে, ছদ্মবেশে এসে, এত সুন্দর মানে বুদ্ধির সাথে কৌশলের সহিত যখন আসলে এত বড় বিপদ থেকে অ্যান্টোনিওকে বাঁচালো, তো অ্যান্টোনিও তো বিপদে পড়েছিল মূলত বাসানিয়র জন্যই। তো বাসানিয়র তো দায়িত্ব ছিল তাকে বাঁচানো, সে পারেনি, একজন লয়ার এসে সেটা করে দিল। তাই বাসানিয়র মনে হলো যে তাকে কিছু গিফট করা প্রয়োজন, তাকে তো কিছু দেওয়া প্রয়োজন। তখন সে লয়ারকে বলল যে আসলে আপনি এত বড় একটা উপকার করলেন, আমার বন্ধুর জীবন বাঁচালেন, তো আসলে আপনাকে আমি কি দিতে পারি, আপনি কি চান। তো তখন পর্ষিয়া তো ছদ্মবেশে ছিল, সে বলছিল যে আসলে আমি আপনার হাতের ওই রিংটা চাই, ওই রিংটা আমার লাগবে। তো বাসানিও বলছে, মানে বাসানিও একটু ভেবা চেকাই করে গেছে যে আসলে এই রিং তো আমার ওয়াইফ দিয়েছে, আর বলে দিয়েছে যে এটা যেন আমি কখনোই কাউকে না দিই, এটা আমাদের ভালোবাসার একমাত্র প্রতীক হিসেবে দিয়ে দিয়েছে, তো আমি এটা এখন কি করে দিতে পারি। তো আসলে অ্যাডভোকেট উনি আর এটা ছাড়া অন্য কিছুই নিবে না। তো বাধ্য হয়ে সে কি করলো, রিংটাই খুলে দিয়ে দিল, যেহেতু বন্ধুর জীবন বাঁচিয়েছে, এর থেকে বড় আর কি হতে পারে, এখন করার কিছু নেই। উপহার হিসেবে সে কি করলো, বাসানিও তার পর্ষিয়ার দেওয়া আংটিটা লয়ারকে খুলে দিল। লয়ার তো ছদ্মবেশে তার ওয়াইফই, তো যাই হোক, সে তো আর সেটা জানে না, অ্যান্টোনিও জানে না, কেউই জানে না। তারপরে আসলে এই ঘটনাটা, ট্রায়াল সিনটা, বিচারিক ব্যবস্থার সমাপ্তি হলো। বাসানিও এবার বাড়ি আসছে, পর্ষিয়া যথারীতি ওরকম করে আসে।
পর্ষিয়া বাসায় আছে, পর্ষিয়া আগে চলে এসেছে। তো এখন পর্ষিয়া এখন বাসা নিয়ে ওকে দেখে বলছে, তোমার আংটি, তোমার রিং কোথায় গেছে? আমি তো তোমাকে রিং দিয়েছিলাম, বলেছিলাম এটা হারিয়ে ফেলবো না, কিছু করবো না, তো তোমার রিং কোথায়? তখন সে বলে যে আসলে এটা তো আমার অ্যান্টোনিওকে বাঁচাতে গিয়ে বাধ্য হয়ে লয়ারকে দিতে হয়েছে। তো খুব ধমকা ধমকি করে পর্ষিয়া, বলে হ্যাঁ তুমি এমনি এমনি দাওনি, নিশ্চয়ই তোমার সাথে কোনো সম্পর্ক আছে, অ্যাফেয়ার আছে, মানে একটু ধমকায় আর কি, জাজ করে আর কি। তারপরে বলে তুমি এত বড় অপরাধ করছো, তুমি রিংটা দিয়ে দিয়েছো, তাহলে এখন কি করব? এখন তোমাকে শাস্তি স্বরূপ ওই রিংটা আমি আবার দিচ্ছি। তো যখন রিংটা আবার দেয় তখন তো একদম ভাসানীয় হতবাক বাকরুদ্ধ, আর এই রিং কি করে পর্ষিয়ার কাছে আসলো? তখন পর্ষিয়া সব ঘটনা, একদম সব ডিটেলসে ঘটনা, ট্রায়াল সিন থেকে শুরু করে তার ছদ্মবেশ ধারণ করা সবকিছু সে খুলে বলল। এটাই মূলত মেইন ঘটনা ড্রামাটির দ্য মার্চেন্ট অফ ভেনিস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।